নমস্কার, আমি আরজি। আশা করছি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যেই ঘটনাটি আপনারা শুনবেন, এই ঘটনাটি উড়িষ্যার ঘটনা এবং খুবই ইউনিক ঘটনা। ঘটনাটা আপনারা শুনলেই বুঝতে পারবেন আমি কেন এটাকে ইউনিক বললাম। আপনারা ঘটনাটি শুনে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এর পরের এপিসোডে হয়তো আপনারা শুনতে পাবেন নৈনিতালের একটি পরিত্যক্ত কবরস্থানের ঘটনা। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই ঘটনাটি আপনাদের শোনানো। তো আজকের এই ঘটনাটি আপনারা শুনে দেখুন আপনাদের কীরকম লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। আর আজকে আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটি আমাদেরই একটা বন্ধুর মুখ থেকে শোনা ঘটনাটি এখানকার নয়, ঘটনাটি হচ্ছে উড়িষ্যা। তো উড়িষ্যা যারা গেছে তারা হয়তো দেখেছে যে সুবর্ণরেখা নদী ওখানে আছে এবং সেই সুবর্ণরেখা নদীর আশেপাশে পাথুরে জায়গা আছে অনেকটা। সেই পাথুরে জায়গা একটা পার্টে আমার বন্ধু বা তাদের ফ্যামিলি গেছিল সব। তো তারা গিয়ে সেখানে যেটা ফিল করেছে, তো সেটাই হচ্ছে আজকের ঘটনা। এতদিন আমরা যে ঘটনাগুলো শুনিয়েছি বা আমরা যেগুলো অভিজ্ঞতা করেছি সবই মোটামুটি একটা বদ্ধ জায়গায়, মানে একটা ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে বা রাজমহলের মধ্যে বা জমিদার বাড়ির মধ্যে, এরকম ধরনের ঘটনা। কিন্তু এই ঘটনাটা ঘটেছে খোলা জায়গায়। আমি এবার বলছি। তো ঘটনাটি বলবার আগে আমি কৃতজ্ঞতা জানাবো আমার সেই বন্ধুকে, আমার সেই বয়স্ক বন্ধুকে, যে আমাকে ঘটনাটি শুনিয়েছে এবং তার সঙ্গে অভিজ্ঞতাটি হয়েছে, তার ফ্যামিলির সঙ্গে অভিজ্ঞতাটি হয়েছে। তো ঘটনাটি এরকম যে আমার এই যে বন্ধু, তার নাম আমি বলছি না, সে কিন্তু মানে এই সব অফবিট জায়গায় যেতে খুব ভালোবাসে এবং খুব অ্যাডভেঞ্চারাস ছেলে। যখন সে ইয়ং ছিল তখনকার ঘটনা এটা। তো খুব অ্যাডভেঞ্চারাস ছেলে এবং তার ওয়াইফও এর সঙ্গে মানে বেশ অ্যাডভেঞ্চার করতে ভালোবাসত। যদিও এরা উড়িয়া, তবুও এদের কিন্তু মানে জন্মকর্ম সবই কলকাতায়। তো সুবর্ণরেখা নদীর পাড়ে কোনো একটি জায়গায় এরা একটি বাংলো বাড়ির খোঁজ পায়। সেই বাংলো বাড়িতে যোগাযোগ করা হয়। তখনকার দিনে চিঠি ছিল, মানে 90-এর দশকের ঘটনা। তো তখনকার দিনে চিঠি, ফোন এগুলো ছিল, মোবাইল ফোন তো ছিল না বা পেজার বা এ ধরনের কিছু ছিল না। তো যোগাযোগ করা হয়। যোগাযোগ করাতে সেখানে যে এই হোমটি, যেখানে বাগান বাড়ি, তার যে মালিক ছিল উনি এদেরকে আসতে বলে। তার খুব পরিচিত ছিল, মানে আমার এই বন্ধু খুব পরিচিত ছিল এই মালিক, যে বাগান বাড়িটির মালিক। এবং এখানে কিছু দূরেই বাড়িপদা আছে, কিছু দূরে শিমলিপাল রিজার্ভ ফরেস্ট আছে, অনেক কিছু আছে। তো সেই জায়গায় যায় এবং ওরা ঘুরতেই যায়। তো গিয়ে প্রথমে মালিকের সঙ্গে দেখা হয়। মালিক একটি আলাদা বাড়িতে থাকতো ভুবনেশ্বর শহরে, এবং যেহেতু আমার এই বন্ধুর বাড়িও উড়িষ্যা আর মালিকও উড়িষ্যার, তো কাজে এদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এবং আন্ডারস্ট্যান্ডিং মানে কিভাবে ঘুরবে না ঘুরবে সেসব আলোচনা হয়। তো মালিক বারবার বলে যে আমার বাংলো বাড়ির পিছন দিকে হচ্ছে সুবর্ণরেখা নদী, তুমি কিন্তু কোনোভাবেই সুবর্ণরেখা নদীর ওপরে যাবে না, মানে ওই জায়গাটি অ্যাভয়েড করবে। তুমি শিমলিপাল রিজার্ভ ফরেস্ট ঘোরো, বাড়িপাদা ঘোরো, কেওনঝাড় ঘোরো, সবই ঘোরো, কিন্তু ওই দিকে মানে পিছন দিকে যেও না। আমার বন্ধুটি জিজ্ঞেস করে কেন পিছন দিকে কি আছে? বলে না, পিছন দিকে জায়গাটি ভালো না, আর রাতের পর তো যাবেই না। কিন্তু ওই যে যার মাথার মধ্যে অ্যাডভেঞ্চার কিলবিল করে, সে যে জায়গায় বারণ সে জায়গাতেই যাবে, এটা তার মানে রক্তের মধ্যে থাকবে। তো যাই হোক, আরেকটা কথা বলে দিই, যখন এই ঘটনাটি ঘটেছিল সেই সময় কিন্তু এই ভদ্রলোক আমার বন্ধুত্বের মধ্যে ছিল না, মানে তখন আমার সঙ্গে কোনো টাচে ছিল না। তো যাই হোক, ঘটনাটি আসি এবার। তো গেছে তারা, গিয়ে ওখানে মানে ট্রেনের কানেক্টিভিটি খুব অল্প। তো ভুবনেশ্বর থেকে আবার বাস ধরেই যেতে হয়। তো বাসে বা প্রাইভেট গাড়িতে সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে অসুবিধা কিছু ছিল না। একটা উড়িয়া ওদের ছিল, শেফ কাম কেয়ারটেকার, ওইখানেই থাকতো, ওই ঘরেই থাকতো সে, মানে ওই বিল্ডিংয়েরই নিচের তলায় থাকতো। আর দোতলাতে হচ্ছে স্টেইং রুম, মানে গেস্টদের রুম দোতলা। এই এটার বিশেষত্ব হচ্ছে এটার রেন্ট বেশি,
কিন্তু এখানে একটাই ফ্যামিলি থাকতে পারবে, মানে এখানে মাল্টিপল গেস্ট আসবে না। আপনি বুকিং করে নেবেন, আপনি 1 সপ্তাহ থাকবেন, 4 দিন থাকবেন, যতদিন থাকবেন, পুরো সব কিছু আপনারই থাকবে। আপনি বাড়িতে ঘুরবেন ফিরবেন, সব কিছু করবেন, গার্ডেনে বসবেন, সব কিছু আপনার। মানে এরকম ব্যাপার নেই যে আরেকটা ফ্যামিলি আসবে, আরেকটা রুম খুলে দেওয়া হবে, এরকম ব্যাপার। 4টে রুম আছে দোতলায়, 4টে রুমই আপনার। 4টে রুমে আপনি এনজয় করুন, খান দান, ঘুরুন ফিরুন, যা ইচ্ছে করুন। তারপরে চাবি কেয়ারটেকারকে দিয়ে আবার চলে যান। কেয়ারটেকার রাত্রিবেলা থাকতো না, রাত্রিবেলা সে তার নিজের গ্রামের বাড়িতে চলে যেত, পাশেই তার গ্রাম। তো গিয়ে প্রথমে তারা ঢোকে। এবার তারা এখানকার লোক, শহরের লোক, গ্রামের রীতিনীতি অতটা মনেও ছিল না। তো যাই হোক, ঢোকার পরে হাত মুখ ধুয়ে তারা একটা জিপ ভাড়া করে। সেখান থেকে একটা জিপ ভাড়া করে, ভদ্রলোক চালাতেও পারতো, সবই কোনো প্রবলেম নেই। জিপ ভাড়া করে তারা বলে আমরা জিপেই ট্যুর করবো, ওই অন্য ড্রাইভার রেখে দরকার নেই। জিপটাকে রেন্ট করে নিয়েছিল, পেট্রোল পড়বে, 4 দিনের শেষে রেন্ট দিয়ে চলে যাবে। প্রথমে কোনো অসুবিধা নেই, জিপ ভাড়া করে ওখানকার লোকাল জঙ্গল, মানে প্রথম দিনে সেটা মেনেছিল যে পিছন দিকে সুবর্ণরেখা নদীর ধারে ওরা যায়নি। তারপর সুবর্ণরেখা নদী অনেক বড় নদী, অনেক লম্বা নদী। এবার সুবর্ণরেখার অন্য এন্ডে গেছিল, যেখানে কথিত আছে যে সুবর্ণরেখা নদীর ধারে নাকি সোনা পাওয়া যায়। এগুলো সবই মানে একটা গুজব বলতে পারে, এগুলো কোনোদিন সত্যি নয়। যেহেতু নদীটার নাম সুবর্ণরেখা, এর জন্য ওখানে লোকাল লোক বলে ওই নদীর ধারে নাকি সোনা পাওয়া যায়, মানে খুঁজলে নাকি সোনার টুকরো পাওয়া যায়। সোনা কোনোদিন মাইন ছাড়া পাওয়া যায় না, সোনা ফর্মই হবে না সুবর্ণরেখা নদীর ধারে। যেহেতু নদীটার নাম সুবর্ণরেখা, এর জন্য এরকম লোকে বলে আর কি। তো যাই হোক, সেই জায়গা ওরা ঘুরে এসছে। হ্যাঁ, নদীতে যখন উপর থেকে সানলাইট পড়ে, যখন রোদ পড়ে, তখন নদীর জলটা এত পরিষ্কার তখনকার দিনে ছিল যে চিকচিক করতো, সোনালি রং হতো। পাথরগুলোর ওপর যে চিকচিকানি, ওটা অনেকটা সোনার মতো লাগতো। কিন্তু সুবর্ণরেখা নদীর ধারে কেউ সোনা পেয়েছি এরকম আমি শুনিনি। আমি বহুবার গেছি ওই জায়গায়, বহুবার উড়িষ্যা ঘুরেছি, কোনোদিন শুনিনি যে সুবর্ণরেখা নদীর ধারে অমুক লোক সোনা পেয়েছে। তো সন্ধ্যেবেলা ঘরে ফিরে তারপরে ভদ্রলোক ওই ব্যাক সাইডের ব্যালকনিটা খোলেন। কেয়ারটেকার বারবার বলেছিল যে ব্যাক সাইডে ব্যালকনি খোলার দরকার নেই, আপনি ফ্রন্ট সাইডে খুলবেন, ফ্রন্ট সাইডে জঙ্গলের ভিউ আছে, আপনি দেখতে পাবেন। ব্যাক সাইডে কিছু নেই, নদী ছাড়া কিছু নেই। তো ভদ্রলোক বুঝতে পারছিল না যে সবাই এত নদীটাকে কেন এত না করছে, মানে নদীর ঠিক পার্টিকুলারলি ওইটুকু জায়গা কেন লোকে অ্যাভয়েড করছে। তো ব্যালকনি উনি খোলে, রাত্রি তখন 9টা 9:30। দেখলে সুন্দর হাওয়া দিচ্ছে নদীর সাইডে, এবং কিছু গাছগাছালিও হয়ে গেছে। যেহেতু বহুদিন ওই সাইডটা দিয়ে বোধহয় কেউ নদীটা পেরোয় না, মানে অ্যাভয়েড করে লোকে, গ্রামের লোকও হয়তো অ্যাভয়েড করে। গাছগাছালিও হয়ে গেছে, ঠিক আছে, সেটা তো কোনো প্রবলেম নেই। কিন্তু এই ভদ্রলোক এসব বিশ্বাস করেন না, ভূত ফুত এসবের বিশ্বাসী নয়। এবং উনি ভেবেছিল যে চোর ডাকাত হতে পারে। তখন কেয়ারটেকারকে তার পরের দিন জিজ্ঞেস করে, কেয়ারটেকার ভোর 6টায় চলে আসতো, পরের দিন জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি বলতো, ওদের লোকাল ভাষায় জিজ্ঞেস করে, এখানে কি চোর ডাকাতের উপদ্রব আছে? না না দাদা, চোর ডাকাত এখানে নেই একদম, কিন্তু ওই নদীতে নাকি সন্ধ্যের পর যারা গেছে তাদেরকে আর পাওয়া যায়নি, এরকম মানে বহু আগের থেকে কথিত আছে। এবং ওই নদীর ধারে কি আছে সে কেউ জানে না। তো এই ভদ্রলোক বলে যে নদীর ধারে কি আছে কেউ জানে না, মানে তুমি কোনোদিন গেছো সন্ধ্যাবেলায় নদীর ধারে? বলে না, আমি কোনোদিন এদিক দিয়ে যাইনি, যদিও আমার গ্রাম এদিক দিয়ে গেলে সুবিধা হয়, তবুও আমি রাস্তা ঘুরে, মানে ওই যে কেয়ারটেকার সে বেরিয়ে সন্ধ্যে 6:30টার সময় বেরিয়ে যায় রান্নাবান্না করে, রাস্তাটায় গিয়ে মানে অনেকটা বাঁ দিকে গিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটায় গিয়ে প্রায় 1-1.5 কিলোমিটার ওদিকে গিয়ে তারপর নদীটা পেরিয়ে তবে যায়। কিন্তু এই জায়গা দিয়ে এই যে 1-1.5 কিলোমিটার এর মধ্যে নদী কেউ পেরোয় না, ওদিকে একটা ছোট সাঁকো আছে, ওই সাঁকো দিয়ে পেরিয়ে যায়। তো ভদ্রলোক আশ্চর্য হলেন, কিন্তু উনি মনে মনে ভেবে নিলেন যে আজকে বউ বাচ্চাকে রেখে ঘরে রেখে করবেন যা, সে তো ঘুরবেনই, বউ বাচ্চাকে ঘরে রেখে 9টার পরে উনি ওই নদীর ট্যুর একটা করবেন। এখান থেকেই ঘটনাটির সূত্রপাত। সারাদিন জঙ্গল টঙ্গল ঘুরে এবং শিমলিপাল, কেওনঝাড় বা কোন দিকে গেছিল আমি ঠিক জানি না, বাড়িপাদা এদিকটা ঘুরে উনি আবার ঠিক ওই সন্ধ্যে 6টা 6:30 ওনারা ফিরে আসে। কেয়ারটেকার ওনাদেরকে খাবার দাবারের ব্যাপারটা বুঝিয়ে দিয়ে চলে যায়। সন্ধ্যাবেলা ওখানে কিছু করার নেই, টিভিও তখনকার দিনে অতটা ছিল না। তো যাই হোক, কী করবে, ওই লণ্ঠন জেলে জেলে খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর
ওনার বউ বাচ্চা সব ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরে উনি ঠিক যখন 9:30 10টা বাজছে, টায়ার্ড সবাই ছিল, কিন্তু এই ভদ্রলোকের তো অ্যাডভেঞ্চারাস লোক, এর এনার্জিটাই আলাদা। তো উনি ওই পিছনের ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়ালো, একটা সিগারেট খেলো। খাওয়ার পরে উনি নিচে নামলো। নদীর দিকে এই বাংলোটার কোনো গেট ছিল না, মানে আপনাকে যদি নদীতে আসতে হয় তাহলে সামনের ফ্রন্ট গেট খুলে রাস্তাটা দিয়ে তারপর বাদিকে ঘুরতে হবে, তবে আপনি নদীতে আসতে পারবেন। এবং নদীতে আসতে গেলে বেশ কিছুটা ঝোপঝাড়ও আছে, কিন্তু এই ভদ্রলোকের কাছে লোহার রড, তারপরে অনেক কিছুই ছিল, কারণ ট্রেকিং ফেকিং করার লোক তো অনেক কিছু আছে এদের কাছে। তো উনি একটা টর্চ, লোহার রড নিয়ে নদীর দিকে যাওয়ার জন্য ব্যবস্থা করে। শুধু ওনার ওয়াইফকে বলা ছিল যে আজকে আমি নদীর দিকে যাব। তো ওনার ওয়াইফ বলেছিল হ্যাঁ দেখো কি আছে। তো ওনার ওয়াইফকে সকালে উনি জিজ্ঞেস করেছিল যে তুমি কি যেতে যাবো? না, আমার ভালো লাগে না, আমি গিয়ে লাভ নেই, আমি জঙ্গল ঘুরতে এসেছি, পাহাড় ঘুরতে এসেছি, ওটাই আমার ভালো। তো যাই হোক, উনি পিছন দিকে জঙ্গলটা আস্তে 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 কভার করে উনি নদীর দিকে আসলো। আর পায়ে গামবুট পরে নিয়েছিল, তার কারণ হচ্ছে ওখানে ভূত থাকুক না থাকুক সাপের উপদ্রব থাকতে পারে। পায়ে গামবুট পরে, সেরকম কিছু কোনো জঙ্গলি জানোয়ার ওদিকে নেইও। তো আসলো, আসার পরে নদীটা সেদিন চাঁদনি রাত ছিল, নদীর জল পুরো মানে করছে, একেবারে হীরের মতো চকমক চকমক করছে। নদীটা সুবর্ণরেখা নদীটা খুব একটা বড় নদী না, মানে চওড়ায় খুব একটা বড় না, কিন্তু জল মোটামুটি সারা বছরই থাকতো আগে। এখন আমি জানি না, আমি রিসেন্ট 2000 সালের পর থেকে আর জানি, 90-এর দশক ওই সময় অনেকবার গেছি স্টুডেন্ট লাইফে। তো উনি সেই জলের ধারে ওখানে দেখলো একটা অনবদ্য একটা অভিজ্ঞতা। তো উনি ভাবলো যে এখানে একটু হাওয়া খাবো, একটু সিগারেট খাবো, এটা না হলে তো হয়ই না। উনি নদীর ধারে গিয়ে একটা বড় পাথরের উপরে উনি বসলো। বসার পরে উনি সবে একটা সিগারেট ধরিয়েছে। তো সিগারেট ধরানোর পরে বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন, সিগারেট যারা খায় তারা যদি সিগারেট ধরায়, মানে সিগারেটটা যখন আগুন ধরে গেছে তখন কিন্তু সিগারেট জল না দিলে নেবে না। মানে সিগারেটে যদি আপনি জল ঢেলে দেন তাহলে একমাত্র সিগারেটটা নিভতে পারে, নাহলে হাওয়া দিলে সিগারেট নিভে যাচ্ছে এরকম কোনোদিনও আমি শুনিনি বা দেখিনি বা কেউই দেখেনি। তো উনি দেখলো সিগারেট ধরানোর পরে দুটো টান দিয়ে হাতে রেখেছে, জল সেখানটায় নেই, মানে জলের জায়গায় উনি বসে নেই, অনেকটা দূরে জলের থেকে। তারপরে আরেক টান দিতে যাবেন তখন থেকে সিগারেট নিভে গেছে। আশ্চর্য ব্যাপার, সিগারেট কি করে নিভে যেতে পারে? মানে জ্বলন্ত সিগারেট নিভে যাচ্ছে, এরকম জল না দিলে কি করে নিভতে পারে, বা শেষ হয়ে গেলে নিভতে পারে, এছাড়া তো নেবে না। আবার উনি ধরালেন সিগারেট, এবং বেশ হাওয়া দিচ্ছে ওখানটায়, সিগারেট ধরানোটাও একটু প্রবলেমেটিক। তো যাই হোক উনি ধরানোর পর টান দিচ্ছেন, হঠাৎ দেখছেন যে মানে হাতটা কীরকম শিরশির করছে, অস্বস্তি হচ্ছে একটা, এবং মানে হাতের থেকে টর্চ পড়ে যাচ্ছে, সিগারেট পড়ে যাচ্ছে। উনি ব্যায়াম ট্যায়াম করা লোক, ওনার তখন খুব বেশি হলে 26-27 বছর বয়স। তো কী করে এটা হতে পারে? সে হাত থেকে সিগারেট পড়ে যাচ্ছে, টর্চ পড়ে যাচ্ছে, হাতে কিছু ধরতে পারছে না, এইরকম একটা কী করে হতে পারে? তারপর অদ্ভুত ব্যাপার দেখছে যে ওই সময়, ওই উনি জুলাই আগস্ট মাসে গেছে, সেই সময় বেশ মানে ঠান্ডা লাগছে, শরীরটা পুরো ঠান্ডা হয়ে আসছে। তো এই ব্যাপারটা কিছু বুঝতে পারলেন না যে নদীর ধারে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কী করে। হাওয়াটা ঠান্ডা নয়, কিন্তু শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে উনি দেখলেন যে ঠিক যেখানে উনি বসে আছেন ঠিক তার উল্টো দিকে ওই যে ঝোপঝাড় আছে তার মধ্যে চাঁদের আলো হালকাভাবে দেখা যাচ্ছে। চাঁদের আলো পুরোপুরি জঙ্গলের মধ্যে তো ঢোকে না, হালকাভাবে দেখা যাচ্ছে যে কেউ একজন মাথায় চাদর টাদর দিয়ে বসে আছে, অনেকটা যেভাবে মানে সাধুরা বসে থাকে অনেকটা সেইভাবে। কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, মানে চাঁদের আলোটা জঙ্গল হয়ে ঢুকছে ঠিকই, কেউ একজন বসে আছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, তো মুখ, কিছু কোনো মানুষ সেটা, কিন্তু না তো মুখ দেখা যাচ্ছে না তো হাত দেখা যাচ্ছে, শুধু ওই কালো চাদর পরে আছে সেটা বোঝা যাচ্ছে। মানে ঘোমটা দিয়ে যদি কেউ কালো চাদর পরে বসে, এবং বসে আছে একদম সাধুদের মতো, মানে পদ্মাসনে বসে আছে। তো উনি বললেন ব্যাপারটা তো দেখতে হচ্ছে তাহলে। নদীতে তখন মোটামুটি জল আছে, এক কোমর না হলেও এক হাঁটুর থেকে বেশি জল। তো উনি হাফ প্যান্ট পরেই ছিলেন, পেরিয়ে গেলেন। এইগুলো ওনার কাছে জল বাদ, এইসব নদী পেরোনো।
পেরিয়ে গিয়ে গাম্বুটে জল ঢুকে গেছিলো, সেটা আবার উনি গাম্বুট থেকে ওই পাথরের উপর দাঁড়িয়ে গাম্বুট থেকে জলটাকে সবে বার করছে। সেই সময় ওখানকার লোকাল ভাষায় ওই যে যার কাছে উনি যাচ্ছে, যে বসে আছে, উনি ভাবলেন, চিৎকার করে উঠলো। চিৎকার করে ওখানকার লোকাল ভাষায় বলছে যে কাছে আসিস না। মানে এই কথাটা ওখানকার লোকাল ভাষায়, উড়িয়া ভাষায় বলছে। ঠিক উড়িয়া, প্রপার উড়িয়া ভাষা না, ওখানকার লোকাল ভাষা। তো উনি যেহেতু উড়িয়া লোক, উনি বুঝে গেল ওয়ার্নিংটা, কাছে আসিস না এরকম ভাবে বলছে। তো উনি ভাবলো যে কোনো পাগল টাগলই হবে, এরকম ভাবে বলছে। উনি আর রিস্ক নিল না। তখন রাত্রি 10:30, প্রায় 10:30 থেকে 11টার মধ্যে টাইম। তো ওনার কাছে রেডিয়াম করেছিল, দেখে নিল একবার। দেখে নিয়ে উনি টর্চও মারলো না, কিছুই করলো না, রিটার্ন কিন্তু চলে আসলো। চলে এসে আবার যেভাবে উনি তালা দিয়ে গেছিল সেভাবে তালা খুলে ঢুকলো। ঢোকার পর শুয়ে পড়লো ঠিকই, কিন্তু ওনার মনে কিন্তু এটা চলতে থাকলো যে জিনিসটা কি, কোন মানুষ ওইভাবে বসে আছে সারা রাত ধরে। ওই টাইমে ওখানে তো বৃষ্টিও হবে, অনেক কিছুই হবে। তো বৃষ্টির মধ্যে কেউ মাটির মধ্যে, জঙ্গলের মধ্যে বসে থাকে, এরকম তো উনি বাপের জন্য শোনেন। এবং কেয়ারটেকার ভদ্রলোকও কিন্তু কোনো কোঅপারেট করছে না, মানে বলছে না কিছু। তারপর উনি উপায় না পেয়ে, পরের দিন ওনাদের রেস্ট ডে ছিল, মানে ওই দিন উনি কাছাকাছি লোকাল সাইট সিইং করবে, আর দূরে কোথাও যাবে, দূরেরগুলো হয়ে গেছে। কাছাকাছি লোকাল সাইট সিইং করতে করতে উনি কাছাকাছি একটা গ্রামে গেল, যেখানে কিছু মানে আর্ট ওয়ার্ক বা এই ধরনের জিনিস হয়। তো সেই আর্ট ওয়ার্কে গিয়ে উনি ওখানে দেখলো যে একটা বয়স্ক দম্পতি, মানে হাজব্যান্ড ওয়াইফ, তারা বাড়ির মধ্যে ওই আর্টগুলো করে। ওইগুলো ভুবনেশ্বরে নিয়ে গিয়ে বিক্রি হয়, অনেক সময় লোকাল ট্যুরিস্ট আসলে তারা কিনে নিয়ে যায়। একটা বড় সরার মধ্যে ওই ভদ্রলোকটা ড্রয়িং করেছে, ওই সেম জিনিস, মানে ওরকমই মাথায় ঘোমটা দিয়ে একজন বসে আছে। তখন সেই ভদ্রলোককে লোকাল ভাষায় উনি জিজ্ঞেস করলো যে এটা কি, এটা তুমি কি এঁকেছো? তখন ভদ্রলোক, যে বয়স্ক ভদ্রলোক এঁকেছিল, বয়স্ক দম্পতি যারা, সে জিজ্ঞেস করলো যে তুমি কি এটা কিনবে? বললো হ্যাঁ কিনতে পারি, যদি তুমি বলো যে এটা কি, জিনিসটা কি, এটা কি কোনো ঠাকুর বা দেবতা বা কি জিনিস? যে না, এটা কোনো লোকাল দেবতাও নয় বা ঠাকুরও নয় বা কিছুই নয়, এটা হচ্ছে এইখানে, এই যে গ্রামে, এই গ্রামে একটা মানে অনেক বছর আগে, প্রায় 200-250 বছর আগে, সেই ইংরেজ জমানায়, তখন একজন ভদ্রলোক এসেছিলেন যে সাধুর মতো ছিল। সেই সাধু এইখানে গ্রামের মধ্যে একটা জায়গায় বসতেন, এরকম ভাবেই বসতেন, বসে উনি ধ্যান করতেন বা কিছু একটা করতেন। গ্রামের লোকে ওনাকে ফলমূল দিত, নিরামিষ খাবার দাবার দিত, সেগুলোই উনি খেতেন। এবং গ্রামের মধ্যে, মানে গ্রামের ঠিক বাইরে ওই নদীর ধারে একটা ওনার কুটির ছিল, কুটির উনি নিজেই বানিয়েছিলেন, ওইখানে উনি থাকতেন। তারপরে কিছু ট্যুরিস্ট এসে, মানে বিদেশ থেকে কিছু ট্যুরিস্ট ছিল, কিছু লোকাল ট্যুরিস্ট, মানে ইন্ডিয়ার ট্যুরিস্ট ছিল, তারা এসে একবার মদ টদ খেয়ে ওইখানে ওই নদীর ধারে ওই ওনার যে কুটির ছিল সেই কুটিরটি ভেঙে ফেলে ওনাকে ওই জায়গার থেকে বার করে নিয়ে আসে। এবং ওদের সবার মধ্যে, মানে যেহেতু ওরা মদ খেয়েছিল এবং ওদের মাথা ঠিক মতো কাজ করছিল না, কোনোভাবে মানে ওই ভদ্রলোকের সঙ্গে হেভি ঝগড়াঝাটি হয়। ওই ভদ্রলোক সাধু টাইপের লোক ছিল, উনি এই কুটির ভেঙে দেওয়াতে উনি রাগ করে এবং ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হওয়ার পরে ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলের কাছে কুকরি ছিল। কুকরি মানে একটা সোর্ড টাইপের জিনিস, মানে একটা তরোয়াল টাইপের, ছোট্ট তরোয়াল টাইপের। তো সেই কুকরি ওই ধস্তাধস্তি হওয়াতে কোনোভাবে ওনার বুকের মধ্যে ঢুকে যায় ওই ভদ্রলোকের, এবং উনি মারা যান। সেখানেই উনি স্পট ডেড হয়ে যান এবং ট্যুরিস্টগুলো সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ এই ঘটনার কোনো কুল কিনারা করতে পারেনি, তার কারণ পুলিশ সেভাবে তদন্তও করেনি। ওনার তো কেউ ছিল না, এবার যেহেতু উনি একা ছিল, ওনার হয়ে কেউ কমপ্লেন করেনি, ওই গ্রামের লোক যা কমপ্লেন করেছিল তাতে পুলিশ তদন্ত বেশি দূর এগোয়নি। পুলিশ 4-5 মাস ওই খোঁজাখুঁজি করেছে, করে তারপর ফাইল ক্লোজ করে দিয়েছে লোকাল থানায়। তো তারপর থেকে ওই রকম, মানে ওই ভদ্রলোক যেভাবে বসে থাকতেন ওরকম সাইটিং কিন্তু এসছে। এবং যারা ওকে মেরেছিল তারা
দু একজন বাঙালি ছিল, দু একজন ব্রিটিশ ছিল, কারণ তখন যেহেতু দেশ স্বাধীন ছিল না, তো তখন ওরকমভাবে করাতে। এবং তারপরে শোনা যায় যে ওই যে যারা ওকে মেরেছিল সেই লোকগুলো এবং তাদের মানে ফ্যামিলি কিছুই আর নেই, মানে আস্তে আস্তে তারা নির্বংশ হয়ে যায়। এগুলো সবই শোনা কথা। কিন্তু তারপর থেকে মানে ওই সময়ের পর থেকে কিন্তু আর ওই নদীর ধার দিয়ে সবাই যেতে ভয় পেত। ওনার ওই পণ্য কুটি ওরকম পুরনো হয়ে গেছিল, পুরনো হয়ে ওরকম পড়ে থাকতো জায়গাটা দিয়ে, মানে একটা কীরকম গা ছমছম করতো সবার যেতে। এরপর থেকে ওইখানে যাওয়ার যে রাস্তাটা সেটাও বন্ধ হয়ে যায়। ওখানে একটা পুরনো সাঁকো ছিল, সেটাও আস্তে আস্তে নদীর জলে ধুয়ে চলে যায়, যেহেতু মেনটেনেন্স হয়নি। মাছগুলো আস্তে আস্তে গলে যায়, গলে যা হয় আর কি চলে যায়। তারপর থেকে ওখানে মানে ঝোপঝাড় হয়ে গেছে, ওখানে আর মানুষ যাওয়ার মতো জায়গাটা নেই। কিন্তু সেই কুটির সেই জিনিস কিন্তু এখনও আছে। এবং পরবর্তীকালে যারা নদীর যেই পারে এই ভদ্রলোকের কুটির ছিল তার উল্টো দিক দিয়ে যা যদি কেউ হাত পা ধুতে আসে বা মুখ টুক ধুতে এসছে নদীতে, তারা কিন্তু এরকম সাইটিং দেখেছে। এবং সাইটিংটা ডেসক্রাইব করা হয়েছিল, সেই ডেসক্রিপশন শুনেই এই ভদ্রলোক যে বৃদ্ধ দম্পতি যারা এঁকেছে তার বাবা এই ড্রয়িংটা করতো, করে অনেকগুলো বিক্রি করেছে। এখন উনিও এই ড্রয়িংটা ওনার বাবার থেকে শুনে করে। তো এইটা শুনে এই ভদ্রলোকের খুব আশ্চর্য লাগলো। উনি ড্রয়িংটা কিনলো, মানে সরাটা কিনলো, কিনে নিয়ে গেল। যদিও ওনার ওয়াইফের এটাতে খুব আপত্তি ছিল, তো কিনে নিয়ে গেল এবং ঠিক করলো যে ওই দিনই শেষ রাত ওনারা এখানে থাকছে, ওই দিন উনি একবার একদম কুটিরটাতে যাবে। কিন্তু ওনার ওয়াইফ এগুলো শোনার পর প্রচণ্ড রেগে গেছিল এবং কিছুতেই ওনাকে সেই দিন সন্ধ্যাবেলা যেতে দেয়নি। যাই হোক, উনি আর সেই কুটিরে যেতেও পারেনি। কিন্তু পরবর্তীকালে আরেকবার গেছিল, তখন উনি ওই সেম যে ইয়েটা ছিল, গেস্ট হাউসটা ছিল, ওই গেস্ট হাউসে উঠেছিল এবং সেখান থেকে উনি বাইনোকুলারে পুরো ব্যাপারটা দেখেছিল দিনের বেলা। তো কিন্তু রাতে আর যেতে পারেনি, কারণ ওনার ওয়াইফ খুব বাধা দিত এগুলোতে। এবং দিনের বেলা উনি দেখেছিল বাইনোকুলার দিয়ে ওই যে কুটিরটা, ওই কুটিরটা কিন্তু মানে ভেঙে পড়েছে, কিন্তু একদম ডিস্ট্রয় হয়ে যায়নি এবং জঙ্গল হয়ে গেছে জায়গাটা, জঙ্গলের মধ্যে কুটিরটা আছে। এবং গ্রামের লোক কিন্তু এটা সাপোর্ট করেছে ওনাকে, যে ওই ভদ্রলোক কিন্তু চাঁদনি রাতে এখনো ওইভাবে ওনাকে দেখা যায় যে উনি বসে আছে ওইভাবে, যেভাবে উনি ধ্যান করতো। তো যাই হোক, এই ছিল ঘটনা। হয়তো ভদ্রলোক দ্বিতীয়বার, মানে আমার যে বন্ধু সে দ্বিতীয়বার ওই কুটিরে গেলে হয়তো বা বেঁচে ফিরত কিনা আমি জানি না। ওনার ওয়াইফের বাধা দেওয়াতে উনি আর যায়নি, প্রথমবারই দেখেছিল এবং প্রথমবারে উনি বেশ সেফ ডিস্টেন্সে ছিল, পুরো ডিস্টেন্সটা যায়নি এবং ওয়ার্নিং শোনার পরে উনি ধারে কাছে যায়নি। তো এই ছিল আজকের ঘটনাটা শুনবেন, ঘটনাগুলো শুনবেন এবং এগুলো সব আমাদের মানে সত্য ঘটনার অবলম্বনেই আমরা বলি। তো চ্যানেলটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।